হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। স্যার ক্যামেরা কিন্তু পুরো ঘুরে গেছে, কিছু তো বোঝেন না আপনি। আসসালামু আলাইকুম। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে, এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি আমরা। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। আর ক্লাসে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, একটু দ্রুত জানান যে আমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আজকে ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করেছি, সো সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হবেন। হ্যাঁ, আজকে ক্লাসটি সবার জন্য ফ্রি করে দিয়েছি। তাই বলবো যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। চেষ্টা করেন, হ্যাঁ সবাই চেষ্টা করেন দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনারা ইনশাল্লাহ যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত। আর যে যেখান থেকে যুক্ত হচ্ছেন, অনুগ্রহপূর্বক একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে, হ্যাঁ কে কোন জেলা থেকে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ অসংখ্য ভালো আছি, সুস্থ আছি। চাকরি প্রত্যাশী ভাই বোন, আজকের ক্লাসটি কিন্তু পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ। চাইলে সবাই ক্লাসে যুক্ত হতে পারেন। আপনারা দেখেন বিবেক যে আমাদের প্রাইমারি ড্রিম বেসের ক্লাসগুলো কেমন হচ্ছে এবং আপনাদের ভর্তি হওয়া ঠিক কি উচিত কিনা। সো চাইলে সবাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। আর যে সব চাকরি প্রত্যাশী ভাই বোন এখনও যুক্ত হতে পারেন নাই, সবাই একটু দ্রুত গতিতে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার চেষ্টা করেন। এবং আজকে ক্লাসটিতে সকলকেই যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আশা করি সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আর কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানান। এবং সবাই ক্লাসটি একটু শেয়ার করবেন, সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেবেন। আর যে যেখান থেকে পারেন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং কমেন্টে টান লিখে দেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং কমেন্টে টান লিখে দেন। আর আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি অবশ্যই কমেন্টে ভাষা আপনার নাম এবং জেলাটি লিখে দেবেন। আমাদের আলপনা আপু যুক্ত হয়ে গেছেন, আশা করব সবাই ক্লাসে যুক্ত। হ্যাঁ, একদম সবাই ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আশা করি সকলেই আপনার জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনারা যুক্ত হলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। আর সকলে আমরা জানি যে আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ একটা বিশাল নিয়োগ গেছে, প্রায় 1112 জনের মতো। আপনারা জানেন কি না, আমাদের এই প্রাইমারি ড্রিম বেসে আমরা ইনশাল্লাহ যে পরিকল্পনা নিয়েছিলাম, ইনশাল্লাহ যতটুকু পারি শতভাগ দিয়ে আমরা শতভাগ দিয়ে আপনার চেষ্টা করতেছি আমাদের যাতে বেসটা অনেক সুন্দর হয় এবং এই বেস থেকে প্রত্যেক চাকরি প্রত্যাশী ভাই বোন যেন একটা উত্তম রিজিকের ফয়সালা হতে পারে। শতভাগ চেষ্টা করতেছি। সো আপনারা যারা এখনও ক্লাসে যুক্ত হন নাই, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হন। আর ক্লাসে যুক্ত হওয়ার শর্তে আমি আপনাদের সবসময় বলি, যেহেতু আজকে ফ্রি ক্লাস দিয়েছি, আমরা মাঝে মধ্যে 2-1টা ক্লাস ফ্রি দিয়ে থাকি। সো আপনাদের দেখার জন্য লালমনিরহাট জেলা থেকে যুক্ত হয়েছেন শরীফা আক্তার শাম্মী আপু, ধন্যবাদ আপু। আচ্ছা, আমাদের প্রিয় ভাইয়েরা সবাই একটু দ্রুত যুক্ত হতে পারেন ক্লাসে, যে যেখান থেকে পারেন সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। মহান রাব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া আদায়। আমাদের একটা শর্টকাট উদ্যোগেই আমাদের প্রাইমারি ড্রিম বেস দাঁড় করিয়েছে। প্রায় 70 জন ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন। আমরা সকল ভাই বোনদের যেন নিয়ে যেন একটা উত্তম রিজিকের আল্লাহ তাআলা একটা ফয়সালা করে এই সবসময় আমরা এই কামনা করি। আর সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করেন এবং আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি কন্টিনিউ করতে পারবো। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যে সকল ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেন। ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হলেই আমরা ক্লাসটি কন্টিনিউ করবো। হ্যাঁ, আর প্রতিদিনই সবসময় আপনাদের একটা কথা বলতে কি প্রিয় ভাই বোন আমার, যেহেতু ফ্রি ক্লাসটি সকলের জন্য উন্মুক্ত করেছি, সো সবাই একটু অনুগ্রহপূর্বক
ক্লাসটি একটু শেয়ার করে দেন। আপনাদের একটি শেয়ার পারে আমাদের আপনার কোনো বন্ধু বান্ধবদের কাছে পৌঁছাতে যে মনির ম্যাথ একাডেমিতে কেমন ক্লাস হয়। সো আমি এক কথা বেশি বলবো না, আমাদের স্যার অলরেডি ক্লাসে সামনে দাঁড়িয়ে গিয়েছে। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সমস্ত ভাই বোনের কাছে ক্লাসটি পৌঁছাতে একটি করে কি ক্লাস একটু রিয়েক্ট দেবেন। হ্যাঁ, রিয়েক্ট দিলে আমরা বুঝতে পারি যে আপনারা ক্লাসে কতটুকু রেসপন্স করছেন। সবাই একটু ক্লাসে রেসপন্স করেন এবং নিজ নিজ দায়িত্বে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমি আর কথা বাড়াবো না, আমাদের নুনবী স্যার আছে, তিনি ক্লাসে কথা বলবেন এবং সবাই ক্লাসে যুক্ত হন। হ্যাঁ, ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার আমার চেষ্টা করি। সবাই একটু দ্রুত হয়, সবাই দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর ইনশাল্লাহ আমাদের প্রাণবন্ধ ক্লাসটি করতে সবাই উৎসাহিত হয় এবং আপনার বন্ধুদের একটু ক্লাসগুলো একটু মেনশন করে দিন এবং ক্লাসগুলো একটু শেয়ার করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাই বোন তারা কমেন্টে লিখেছেন। শরীফা আক্তার শাম্মী, তিনি মাই হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট, তিনি লালমনিরহাট থেকে দেখছেন। কল্যাণী মণ্ডল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কল্যাণী, আপনি কেমন আছেন? রূপসী বাংলা কুড়িগ্রাম থেকে দেখছেন। কল্যাণী মণ্ডল খুলনা থেকে কুমিল্লা, আচ্ছা যাই হোক, খুলনা থেকে কুমিল্লা তিনি দেখছেন হয়তোবা। আচ্ছা যাক, রাত্রি রায়, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ রাত্রি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রিফাতুল বাড়ি, সুনামগঞ্জ সিলেট থেকে যুক্ত আছি, ধন্যবাদ রিফাত আপনাকে। আলপনা, শেয়ার ডান, সবাই একটি করে শেয়ার করে দেবেন ভাইয়া। সবাই আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে হয়তোবা আমাদের এই ক্লাসটি সারা বাংলাদেশ ছড়িয়ে যেতে পারে। আপনাদের সেটার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমরা চাচ্ছি আপনারা সবাই আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা জেলা থেকে, অর্থাৎ 64টি জেলা থেকে সকল ভাই বোন যেন আমাদের এই আজকের লাইভ ক্লাসটি দেখতে পারে। আমরা সেই অপেক্ষায় আছি। আপনাদের জন্য শুভকামনা রইল। আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না, আপনারা সবাই শেয়ার করে দেন। সবাই যে কয়টা আপনারা 4, 5টা 10টা যে কয়টা শেয়ার করতে পারেন প্রত্যেকটা জায়গায় আপনারা শেয়ার করে দিলে আমরা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকিব। আচ্ছা, ইসরাত জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইসরাত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমত মেহেরবান। ইসরাত রোল নাম্বার দিয়েছেন, রোল হচ্ছে 6। তো এখন পর্যন্ত যে সকল আমাদের পেট বেসের ভাই বোনেরা ক্লাসে যুক্ত হননি, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের আজকের এই মহা গুরুত্বপূর্ণ টপিকস উপসর্গ অনুসর্গ ক্লাসটি হবে অল্প কিছুদিনের ভিতরে আমরা শুরু করে দেব ইনশাল্লাহ। আপনারা যুক্ত হওয়া মাত্রই আমরা ক্লাসটি শুরু করে দিব। কল্যাণী মণ্ডল রোল নাম্বার হচ্ছে 4, তিনি রোল নাম্বার দিয়েছেন। কল্যাণী, ধন্যবাদ আপনাকে। এইভাবে প্রত্যেকটা ভাই বোন রোল কল করেন। আপনারা আমাদের ক্লাস শেষে আমাদের যে সকল ভাই বোনেরা আমাদের পেট বেসে যুক্ত আছেন তাদেরকে কিন্তু আমরা কিন্তু তাদেরকে PDF দিয়ে দিব আজকের ক্লাসের, সমস্যা নেই। আমরা চাচ্ছি সকল ভাই বোনকে আপনারা সবাই 2-4টি করে শেয়ার করেন। আমরা শেয়ার দেখতে পাচ্ছি না, সকলের কাছে আকুল আবেদন, আপনারা সবাই শেয়ার করেন আমাদের ক্লাসটি, সবাই শেয়ার করেন। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকগুলো শেয়ার হচ্ছে এবং আরও হবে। আমরা আশা করি যে আরও 50টি শেয়ার আশা করছি আজকে ক্লাসে। আপনারা কমপক্ষে 50টি শেয়ার করেন, সবাই যদি 2টা 4টা 5টা করে শেয়ার করেন, আশা করি ইনশাল্লাহ আমাদের ক্লাসটি সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের মনির ম্যাথ একাডেমিতে কীরকম ক্লাস হয়, আমাদের কী পরিমাণ ডেডিকেটেড আপনাদের জন্য, সেটা হয়তো আপনাদের কিছু হলেও জানাতে পারবো ইনশাল্লাহ। সকল ভাই বোনেরা উপকৃত হতে পারবে, তাই সকল ভাই বোনের উপকারের জন্য হলেও আপনারা আমাদের ক্লাসটি শেয়ার করেন। সকলের কাছে আকুল আবেদন, আপনারা সকলেই আমাদের ক্লাসটি শেয়ার করেন। আমরা দেখতে পাচ্ছি অ্যাড হইলেন, আচ্ছা ধন্যবাদ। রাত্রি রায় স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাত্রি ভালো আছি। কল্যাণী মণ্ডল খুলনা থেকে কুমিল্লা, আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বোন ক্লাসগুলো শেয়ার করেছেন, আশা করি আরও শেয়ার করবেন। আমরা এখন সরাসরি আসলে ক্লাসে যেতে চাচ্ছি, এখন আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। এর পরবর্তীতে যে সকল ভাই বোনেরা আমাদের ক্লাসে যুক্ত হবেন তারা আমাদের ক্লাসটি শেয়ার করে নেবেন ইনশাল্লাহ, তাহলে হয়তো সকল ভাই বোন উপকৃত হতে পারবে। আচ্ছা দেখেন,
আজকের আমাদের লেকচার নাম্বার হচ্ছে 33। লেকচার নাম্বার হচ্ছে 33 নাম্বার লেকচারটা হচ্ছে আপনার উপসর্গ এবং অনুসর্গের উপর। হ্যাঁ, অর্থাৎ এখন দেখেন আমরা বোর্ডে লিখেছি যে উপসর্গ কাকে বলা হয়। আচ্ছা, উপসর্গ হচ্ছে যে অব্যয় ধাতু, যে অব্যয় ধাতু শব্দের পূর্বে বসে, যে অব্যয় ধাতু শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থ সৃষ্টি করে কিংবা নতুন নতুন অর্থ প্রকাশ করে তাকে উপসর্গ বলা হয়। আর উপসর্গ অবশ্যই আপনার শব্দের শুরুতে বসবে, অর্থাৎ পূর্বে বসবে। আর উপসর্গ হচ্ছে আপনার কি একটা অব্যয় জাতীয় পদ। উপসর্গ কি আপনার একটা অব্যয় জাতীয় পদ, অব্যয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন উপসর্গের সংখ্যাটা আবার দেখেন যে অব্যয় ধাতু, এটা খুব গুরুত্বপূর্ণ। উপসর্গ কি না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো থাকে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে উপসর্গ হচ্ছে একটা অব্যয়, অর্থাৎ যে অব্যয় ধাতু, যে অব্যয় ধাতু শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ, নতুন নতুন অর্থ সৃষ্টি করে তাকে উপসর্গ বলা হয়। যেমন আপনার এক্সাম্পল স্বরূপ যদি উপসর্গ কীভাবে বোঝেন, যেমন আছে কি জ্ঞান। জ্ঞান একটা ভালো জিনিস, এর সাথে যদি পূর্বে একটা অ বসিয়ে দেন তাহলে হবে কি অজ্ঞান। অজ্ঞান হচ্ছে কি যার মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে কিংবা মানে মস্তিষ্ক এখন সঠিক অবস্থানে নাই, এরকম কিছু বোঝাচ্ছে। তার মানে কি শব্দে পূর্বে যে একটা অর্থ আপনার উপসর্গ বসে এখানে অর্থ পরিবর্তন হয়ে গেল, এটি হচ্ছে উপসর্গ। যাই হোক, তারপর হচ্ছে উপসর্গের কয়েকটা বৈশিষ্ট্য। আমরা এখানে উপসর্গের 7টি বৈশিষ্ট্য লিখেছি। 7টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। আচ্ছা, অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এটা কি? আসলে আমরা বিষয়টা বোঝাবো এখন। অর্থবাচকতা নেই মানে উপসর্গ হচ্ছে যেহেতু শব্দের পূর্বে বসে, তাহলে শব্দের পূর্বে বসে মানে কি শব্দের যে পরের অংশটা আছে অর্থের কোনো কি বাচকতা নেই। এখানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ পাবেন না, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ কি নেই? নিজস্ব কোনো অর্থ নেই। এই জন্য বলছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে এদের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা হচ্ছে যে এই শব্দগুলা মানে উপসর্গগুলো হ্যাঁ অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করবে। এটা হচ্ছে আপনার অর্থদ্যোতকতা। এটা খুবই ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্যটা সবসময় এসে থাকে। আপনার এক্সাম্পল যদি আপনারা ক্ল্যারিফাই করেন, এক্সাম্পল যদি দেখেন বইয়ের ভিতরে, তাহলে আপনারা দেখবেন যে উপসর্গে এখানে একটা এরকম এক্সাম্পল আপনারা অবশ্যই পাবেন ইনশাল্লাহ, যে উপসর্গ হচ্ছে অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। মানে অর্থে এখানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অন্যের ধারা প্রভাবিত হয়ে অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে অর্থদ্যোতকতা। আচ্ছা, নাম্বার 2, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আচ্ছা, উপসর্গে কি করে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন দেখেন এক্সাম্পল আমরা এখানে দিয়েছি যে ভাত। ভাত মানে এখানে একটা খাবারকে বোঝানো হচ্ছে। যদি আমরা এখানে উপসর্গ হিসেবে যদি প্রযুক্ত করি, পয় রফালা যুক্ত করি, হ্যাঁ পয়ের সাথে একটা রফালা যুক্ত করি, তাহলে এখানে কি দাঁড়ালো দেখেন তো? প্রভাত। প্রবাদ। আচ্ছা, এখন প্রবাদ প্রথমে আমি যে শব্দটা প্রথমে আমার যে এখানে শব্দটা ছিল ভাত ছিল, তো ভাত হচ্ছে একটা খাবারের নাম, ভাত আমরা খাই। তো এর আগে আমরা একটা উপসর্গ যুক্ত করেছি পয়রফ, হ্যাঁ পয়রফালা যুক্ত করেছি। তো এখন এই যুক্ত হওয়াতে হয়ে গেল কি প্রবাদ। প্রবাদ হচ্ছে আপনার সকাল। তে ভাত একটা শব্দ যখন প্রযুক্ত করেছি তখন প্রবাদ হয়ে গেল, পুরোপুরি একটা ভিন্ন একটা অর্থ প্রকাশ করলো। তার মানে এই যে এটাই বোঝাচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এখন নতুন একটা শব্দ তৈরি করলো, ভাত থেকে কি হলো? প্রবাদ হয়ে গেল। তারপর হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। কি বলছে এখান থেকে? তো শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। যেমন এখানে আছে কি ভ্রমণ, ভ্রমণের সাথে যদি আমরা পরিযুক্ত করি তাহলে হয়ে যাবে কি আপনার পরিভ্রমণ। ভ্রমণ। আচ্ছা, পরিভ্রমণ হচ্ছে আপনার একটা ঘোরাঘুরিকে বোঝানো হচ্ছে, একটা বিনোদন মাধ্যম কিংবা মনের ভালো কিছু বোঝানোর জন্য এখানে পরিভ্রমণ, এখানে ঘোরাফেরাকে বোঝানো হচ্ছে পরিভ্রমণ। তাহলে এখানে অর্থের কি পূর্ণতা একটা সাধন পেল, পূর্ণ সাধন করে। তাহলে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, এটা হচ্ছে আপনার পরিভ্রমণ। আর নাম্বার 4 হচ্ছে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, মানে এটা কি বিস্তৃত বোঝানো হচ্ছে, এখানে বড় কিছু বোঝানো হচ্ছে। যেমন এখানে দেখেন পূর্ণ আছে, পূর্ণর সাথে যদি আমি একটা সমযুক্ত করি তাহলে কি হয়ে যাবে দেখেন তো? সমত কোনো উপসর্গ নয়, এটা আমরা পরিযুক্ত করতে পারি,
পরিযুক্ত করি তাহলে কি হয়ে যাবে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। আচ্ছা দেখেন পরিপূর্ণ মানে কি একটা সম্প্রসারণ, পরিপূর্ণ মানে একটা সম্পূর্ণ একটা প্যাকেজকে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি ও শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, এখানে একটা সম্প্রসারণ ঘটানো হচ্ছে। সম্প্রসারণ হচ্ছে মানে বিস্তৃতি, এখানে আধিপত্যকে বোঝানো হচ্ছে, বিস্তৃতি বিশাল বড় একটা কিছু বোঝানো হচ্ছে। নাম্বার 5 হচ্ছে শব্দের অর্থের সংকোচন ঘটায়। এটা কি হবে বাক্যটাকে ছোট করে দিবে, সংকোচন করে দিবে। যেমন নজর। আচ্ছা এখানে মানুষ নজর যে বলছে, যে নজর বলতে এখানে ছোট্ট একটা জিনিস নজর এখানে নজর বোঝানো হচ্ছে। এখানে যদি আমি একটা উপসর্গ হিসেবে সু বসাই তাহলে কি হবে সুনজর হবে, কিংবা এখানে যদি আমি একটা উপসর্গ হিসেবে কু বসাই তাহলে কি কুনজর হবে। তাহলে কুনজর কিংবা সুনজর যেটা বলেন না কেন সেটা হয়তো কি একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে তার প্রতি কি সুনজর কিংবা সুদৃষ্টি দেখানো হচ্ছিল এরকম কিছু। তার মানে এখানে সংকোচন বোঝানো হচ্ছে। তার নজর বলতে অনেক কিছুর প্রতি নজর বোঝানো হয়, কিন্তু যেখানে একটা দেওয়া হবে তখন একটা ব্যক্তিকে বোঝানো হবে যে সুনজর, তার প্রতি সুনজর করা হয়েছে, তার প্রতি সুদৃষ্টি দেওয়া হয়েছে, তার প্রতি কুনজর দেওয়া হয়েছে। তার মানে এখন নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাই এখানে একজন ব্যক্তিকে বোঝানোর কারণে এটা আপনার সংকোচন ঘটে গেছে, এটা হচ্ছে আপনার সুনজর। তাহলে সুটা হচ্ছে কি একটা উপসর্গ। তারপর হচ্ছে আপনার নাম্বার 6 শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। শব্দের অর্থে কি ঘটায়? শব্দের অর্থে পরিবর্তন ঘটায়। কীরকম দেখেন এখানে কি লেখা আছে, উদাহরণে আছে বৃষ্টি। আচ্ছা বৃষ্টি ভালো জিনিস, বৃষ্টি হচ্ছে এটা খুব ভালো একটা জিনিস, সিম্পল একটা জিনিস। এর সাথে যদি আমি উপসর্গ হিসেবে অনাযুক্ত করি তাহলে কি দাঁড়াবে? অনাবৃষ্টি, অনাবৃষ্টি। আচ্ছা বৃষ্টি থেকে অনা যদি যুক্ত করা হয় তাহলে অনাবৃষ্টি। অনাবৃষ্টি মানে কি বৃষ্টি নেই। এতক্ষণ আসছিল কি বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনাবৃষ্টি মানে কি যে জায়গায় আপনার বৃষ্টি হচ্ছে না, খুব কম, তাকে অনাবৃষ্টি বলা হয়। বৃষ্টি থেকে কি অনাবৃষ্টি। তার মানে এখানে পুরোপুরি একটা অর্থের পরিবর্তন ঘটেছে, এই জন্য বলা হয়েছে যে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। তাহলে এটা কি আপনার অনাবৃষ্টি একটা এক্সাম্পল দিতে পারি। তাহলে শব্দের বিপরীত অর্থ এখানে কি হবে? শব্দের বিপরীত অর্থ প্রদান পাবে। বিপরীত অর্থ কী পাবে? প্রদান পাবে। যেমন এখানে দেখেন হাজির, হাজির মানে একটা উপস্থিত বোঝানো হচ্ছে। তো এখন আমি হাজিরের সাথে যদি আপনার একটা গড় যুক্ত করি কি দাঁড়াবে? নিশ্চয়ই গড় হাজির দাঁড়াবে। গড় হাজির মানে কি? গড় হাজির মানে হচ্ছে আপনার প্রতিদিন একটা মাসে আপনি একটা মাসে 30 দিন কাজ, আপনি 15 দিন কাজ করছেন, তাহলে আপনার এখানে যদি আপনার 15 দিন যদি কাজ করে থাকেন 30 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার গড় হাজির। গড় হাজির মানে দৈনিক হবে না, মানে একটা গড় মাসের একটা গড় হাজির হবে। তো এখন পুরোপুরি একটা বিপরীত অর্থ প্রদান পেয়েছে। অর্থটা কি বিপরীত হয়ে গেছে। হাজির মানে প্রতিদিন, গড় হাজির মানে প্রতিদিন না, তার মানে গড় হাজির। এটা হচ্ছে আপনার অর্থের পরিবর্তন, গড় হাজির। আচ্ছা দেখেন এই আমি যে উপসর্গ এবং উপসর্গের বৈশিষ্ট্যগুলো বোঝালাম, এটা খুবই ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যগুলোকে আপনার 100% মুখস্থ অবশ্যই করতে হবে। মুখস্থ না করলে এখান থেকে প্রচণ্ড পরিমাণ এক্সাম্পল চলে আসে। তো এখানে না মুখস্থ করার কোনো অপশন নেই, কিন্তু আমি বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখন পর্যন্ত না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বুঝতে পারছেন কি না আপনারা দেখেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে উপসর্গ। উপসর্গ হচ্ছে আপনার কয় প্রকার? 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। প্রশ্ন আসে যে উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে আপনার 3 প্রকার। কি কি? একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, 2 নম্বর হচ্ছে তৎসম কিংবা সংস্কৃত উপসর্গ, আর হচ্ছে বিদেশি উপসর্গ। তো এখন প্রশ্ন হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ কতটি? এটা পরীক্ষাতে আসে, অনেকবার এসেছে। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে আপনার 21টি। খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। আর তৎসম কিংবা সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার 20টি। তৎসম কিংবা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। আর বিদেশি উপসর্গ হচ্ছে আপনার অনির্ণীয়। তার মানে এখানে কি বিদেশি উপসর্গ নির্ণয় করার মতো নয়, এখানে অনেকগুলো উপসর্গ রয়েছে, এই জন্য লেখা হয়েছে বিদেশি উপসর্গ অনির্ণয়। এখানে প্রশ্ন পরীক্ষাতে আপনারা দেখবেন, এক্সাম্পল যখন ক্ল্যারিফাই করবেন তখন আপনারা দেখবেন যে বিদেশি উপসর্গ কতটি তারা এক্সাম্পল দিয়ে রাখছে, কিন্তু অ্যান্সার হবে কোনটা? অনির্ণয়।
মানে কি অনেকগুলা, এখানে বলা যাবে না কতগুলা, এরকম আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ কতটি? তৎসম উপসর্গ হচ্ছে আপনার 20টি, আর খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে আপনার 21টি। দেখেন এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে। এই প্রশ্নটা কি এসেছে? অসংখ্যবার এসেছে। এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে, অর্থাৎ এই দুইটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন দেখেন আমরা গুলিয়ে যাই, প্যাচ লেগে যাই যে খাঁটি বাংলা উপসর্গ 20টা নাকি তৎসম উপসর্গ 20টা, এটা অনেকটা আমাদের কনফিউজ লেগে যায়। তো ইনশাল্লাহ কনফিউজটা আমি অবশ্যই আপনাদের ছাড়িয়ে দেবো। সেটা হচ্ছে দেখেন খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে কয়টি? আমি লিখেছি 21টি। এটা আপনি কিভাবে মনে রাখবেন? খাঁটি বাংলা যেহেতু উপসর্গ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, নাম্বার 2 হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, নাম্বার 3 হচ্ছে বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার 20টি, নাম্বার 3 হচ্ছে বিদেশি উপসর্গ অনির্ণয়, মানে এখানে নির্ণয় করার মতো না, অসংখ্য। আচ্ছা, তাহলে খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার একটা শর্টকাট কৌশল হচ্ছে দেখেন খাঁটি বাংলা মানে কি? বাংলা, এখানে বাংলা শব্দটি জড়িত রয়েছে। বাংলা মানে কি? আমাদের এই যে আমি যে আজকে বাংলা ভাষায় লেকচার দিচ্ছি কিংবা বাংলা ভাষায় কথা বলছি, এটা কিন্তু এমনি আসে না। এটা 1952 সালে 21শে ফেব্রুয়ারি, আপনি একটু মনে রাখার চেষ্টা করেন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই ভাষার জন্য সালাম বরকত, রফিক জব্বার প্রমুখ অনেকেই শহীদ হয়েছেন, যারা পাকিস্তানের হানাদার বাহিনীরা এখানে হামলা করেছিল। আচ্ছা, এটা হামলা হওয়ার কারণটা কী ছিল? যে এটা হামলা হওয়ার কারণটা ছিল যে 21শে ফেব্রুয়ারিতে রাজপথে নেমেছিল পূর্ব বাংলারা, যেন আমাদের এই দেশটাকে, এই দেশের ভাষাকে স্বাধীন হিসেবে মুক্ত করে দেওয়া হয়। আমরা পরাধীন থাকতে চেয়েছিলাম না, আমাদের ভাষা উর্দু ভাষা চেয়েছিলাম না, আমরা স্বাধীন ভাষা হিসেবে বাংলা ভাষা চেয়েছিলাম। এই জন্য খাঁটি বাংলা, কথা মনে রাখেন, খাঁটি বাংলা, এখানে কি আছে? বাংলা শব্দটি রয়েছে। তাহলে খাঁটি বাংলা, তাহলে বাংলার শব্দটা 1952 সালের সাথে সম্পৃক্ত আছে কিনা দেখেন। 52 সালে বাংলা ভাষার জন্য, এই খাঁটি বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিতে, 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে শহীদ অনেক ভাই বোনরা শহীদ হয়েছেন। তদ্রূপ এখানে যে খাঁটি বাংলা 1952 সালে, দেখেন খাঁটি বাংলা 1921 সালে, 1952 সালে সাথে এটা সম্পৃক্ত হয় কিনা। তা খাঁটি বাংলা হচ্ছে আপনার 21টি উপসর্গ, এটিতে মনে রাখবেন 1952 সালে 21শে ফেব্রুয়ারি দিয়ে। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার 20টি, আর বিদেশি উপসর্গ হচ্ছে আপনার অনির্ণয়। এটাই হচ্ছে আপনার উপসর্গের মূল থিম। আচ্ছা, যাই হোক, যদি আপনারা বুঝে থাকেন তাহলে হয়তোবা আমি ইনশাল্লাহ মুছিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেননি আপনারা হয়তোবা যদি করেন, আমাদের পিডিএফটা দেখেন এবং নিজে নিজে একটু চেষ্টা করেন, আশা করি 100% বুঝতে পারবেন। আর যদি তাও না বুঝেন, আমার ক্লাসটা আবার পুনরায় স্কিপ করে পিছন থেকে আবার দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার খাঁটি বাংলা উপসর্গ নিয়ে যদি আমরা আলোচনা করি। আমরা এখন আলোচনা করব খাঁটি বাংলা উপসর্গ নিয়ে। খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে আপনার কয়টি? 21টি। তাহলে খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক যদি দেই, সেটা হচ্ছে কি দেখেন, অগা, অস অনা, অগা অস অনা, আর আন আপ, অগা অস অনা, আর আন আপ, ইতি উনা, কত কুনি, ইতি উনা কত কুনি, পাতি
বিভর, বিবর রাম, বিভর রাম, স সা সু হা। অর্থাৎ এখন দেখেন এই যে খাঁটি বাংলা উপসর্গ লিখেছি কতটি, এখানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে আপনার 21টি। খাঁটি বাংলা উপসর্গ 21টি কী কী আপনি এভাবে মুখস্থ করবেন। অ অগা, অস অনা, আ আর আন আফ, ইতি ওনা, কত কুনি পাতি, বিবার রাম, শশা সুহা। এই হচ্ছে আপনার 21টি উপসর্গ। এ হচ্ছে আপনার 21টি উপসর্গ। উপসর্গ এখানে 21টি রয়েছে। আচ্ছা, এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন, আচ্ছা সেই বিষয়ে আমি আলোচনা করি। দেখেন প্রথমে কি আছে, যদি বর্ণমালা লিখি, প্রথমে স্বরবর্ণ কি আছে, সরিয় থেকে শুরু হয় নিশ্চয়, হয়তো বা এটার আপনার বিপক্ষে যাবেন না। সরিয়ে পরে কি আছে দেখেন, দেখেন আমরা এখানে সরিয় থেকে শুরু করছি, বর্ণমালা সরিয়ে দেখেন সবগুলো অক্ষর কি এখানে সরিয়ে রয়েছে, যেমন অ অগা অস অনা, তার মানে প্রত্যেকটা অক্ষর কি সরিয়ে দেওয়া শুরু, তার মানে প্রথম আমরা সরিয়ে দিয়ে শুরু করব। তারপর হচ্ছে আ, দেখেন প্রত্যেকটা অক্ষর কি আছে আমার আগুলা, মানে সরায়া যেগুলো আছে সেগুলো আমরা আলাদা করেছি, আ আর আন আপ, তার মানে সরিয়ে পরে হচ্ছে আপনার সরায়া। তারপর হচ্ছে দেখেন আমার স্বরবর্ণ কিন্তু এখনো শেষ হয়নি, ইতি সরিয়ে সরায় পরে কি রসই না, এটা হচ্ছে আপনার রসই। তারপর কি যেহেতু দীর্ঘই না এখানে আছে কি রসৌ আছে, রসৌ। তারপর দেখেন এখানে আমার স্বরবর্ণ এখানেই শেষ, তার মানে স্বরবর্ণ হচ্ছে আপনার কয়টি, চারটি স্বরবর্ণ আছে। কি কি আছে, অ সরিয় সরায়া রসই এবং রসু, এই চারটি দিয়ে কি কি আছে দেখেন, অ অগা অস অনা, আ আর আন আপ, ইতি উনা। অর্থাৎ এখানে আমার এই চারটি স্বরবর্ণের 10টি হচ্ছে আপনার 10টি উপসর্গ, চারটি স্বরবর্ণের 10টি উপসর্গ আমরা পেলাম, চারটি স্বরবর্ণের চারটি স্বরবর্ণের 10টি উপসর্গ পেয়েছি। আর বাকি 11টি উপসর্গ হচ্ছে আপনার ব্যঞ্জনবর্ণ। এখানে কি আছে, কত কু, তার মানে কি ক আছে, ক আছে, তারপর হচ্ছে কি দন্তান্ন আছে, কতকুনি, কতকুনি, পরে হচ্ছে কি আপনার প আছে, প আছে, তারপর হচ্ছে কি ভি, ভ আছে, আরেকটা ব আছে, ভি ভর রাম, র আছে, র, শশা সুহা, তার মানে যন্তার স আছে এবং হ আছে। এইভাবে যদি আপনি টেকনিক আকারে মনে রাখেন তাহলে হয়তোবা এখানে আছে আপনার মোট 11টি, তার মানে 1 2 3 4 5 6 7 8টা, এখানে হলো 8টি ব্যঞ্জনবর্ণ, 8টি ব্যঞ্জনবর্ণের 11টি উপসর্গ, 11টি উপসর্গ। দেখেন কতকুনি পাতি, এখানে 4টা, এখানে হলো 3টা, বি বর রাম 3টা, তাহলে 4 আর হলো 3 7, আর এখানে হলো 4টা, শশা সুহা এখানে হচ্ছে 4টা। তার মানে আমি কি পেলাম, এখানে যদি আমরা এইভাবে সহজ করে কৌশল করে মনে রাখতে পারি তাহলে হয়তো মনে রাখাটা 100% সহজ হবে। সেটা হচ্ছে যে আমার স্বরবর্ণে হচ্ছে 4টি স্বরবর্ণের 8টি উপসর্গ, ব্যঞ্জনবর্ণ হচ্ছে এখানে 8টি ব্যঞ্জনবর্ণ আছে, 8টি ব্যঞ্জনবর্ণে 11টি উপসর্গ। তাহলে আমরা যদি সহজে আমরা কৌশল করে মনে রাখতে পারি সেটা হচ্ছে আমরা স্বরবর্ণ থেকে শুরু করব, যেহেতু আমার স্বরবর্ণ থেকেই সকল প্রকার অক্ষরগুলো শুরু হয়, শব্দগুলো শুরু হয়। তার মানে আমরা কীভাবে মনে রাখতে পারি, অ অগা অস অনা, তার মানে শরীর কাজ শেষ, আ আর আন আপ সরাইয়ের কাজ শেষ, পরে রসি, ইতি উনা রসই এবং রসু শেষ, তার মানে স্বরবর্ণ 4টি শেষ, ইতি উনা, পরে হচ্ছে ব্যঞ্জনবর্ণের কত কু নি পাতি, ভিবর রাম শশা সুহা, ভিবর রাম শশা সিহা। এই হচ্ছে আপনার মোট 21টি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। আচ্ছা সবাই বুঝতে পেরেছেন কিনা দেখেন তো কেমন লেগেছে, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু, কিংবা সবার মাথায় ঢুকেছে কিনা আপনারা সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা খাঁটি বাংলা উপসর্গ। এখানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, গুড। এখানে নিশাত লিখেছেন খাঁটি বাংলা উপসর্গ সম্পূর্ণ লিখেছেন, ধন্যবাদ নিশাত আপনাকে। আসলে আপনারা যদি কমেন্টে লিখেন তাহলে সবচেয়ে উপকার হবে না আপনারাই বেশি, কারণ
একজন কমেন্ট আরেকজনের যদি আপনারা কমেন্টে লেখেন সেটা আপনার মাথার মধ্যে ক্যাচ করবে ভালো। হ্যাঁ, এটা মানে একই জিনিস যখন বারবার দেখবেন তাহলে হয়তো বা আপনার বুঝতে সুবিধা হবে এবং বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তো এখানে তার পরবর্তীতে হচ্ছে আপনার খাঁটি বাংলা উপসর্গ আমরা শেষ করলাম। এখন আমরা তৎসম বা সংস্কৃত উপসর্গের দিকে চলে যাব। তৎসম বা সংস্কৃত উপসর্গ। তাহলে আমরা লিখব এখানে তৎসম বা সংস্কৃত, তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। আচ্ছা, যাই হোক, এর আগে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত যারা শেয়ার করে নেই আমাদের ক্লাসটি, যেহেতু আজকে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি, আমাদের পেড বেসের যে সকল ভাই বোনেরা আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে 18 জন ভাই বোন যুক্ত আছেন। তো 18 জন ভাই বোনের যদি 2টি করে শেয়ার করেন তাহলে 18 জনের 36টি শেয়ার হওয়ার কথা। তো আমি অবশ্যই আপনাদের কাছে আহ্বান জানাবো যেন প্রত্যেকটা ভাই বোন 2টি করে শেয়ার করলেও এখানে আপনার 36টি শেয়ার হওয়ার কথা, কিন্তু এখানে আসলে দুঃখজনক ব্যাপার। আমরা যেহেতু সকলের জন্য ক্লাসটি উন্মুক্ত করে দিয়েছি যেন সারা বাংলাদেশের ভাই বোনেরা কিছুটা হলেও আমাদের ক্লাস থেকে উপকার পেতে পারে, কিংবা আমাদের মনের ম্যাথ একাডেমিতে কীরকম ক্লাস হয় সেটা জানতে পারে, দেখতে পারে, সেই সুযোগটা যদি আপনারা করে দেন তাহলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ। তো আশা করি সকল ভাই বোন আপনারা 2টি করে যদি শেয়ার করেন, এখানে 36টি শেয়ার করা সম্ভব আমি মনে করি। তো আশা করি ইনশাল্লাহ সবাই একটু যদি শেয়ার করেন তাহলে আমাদের খুব ভালো লাগতো। আপনারা সবাই 2টি করে শেয়ার করেন। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার 20টি, যেহেতু খাঁটি বাংলা উপসর্গ ছিল কয়টি? 21টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার 20টি। তাহলে আমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ যে 20টি আমরা সেটা কীভাবে মনে রাখতে পারি সেটা আপনার টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখবো। অবশ্যই আমি আশা করি আপনাদের সর্বোচ্চ হেল্প হবে এই টেকনিকের মাধ্যমে। যেমন টেকনিকটা কীরকম হতে পারে? ওবি আর ওপি, সমবয়সী, ওবি আর ওপি সমবয়সী, তারা নিনির প্রতি অতি উৎসুক, অতি উৎসুক। আচ্ছা, ওবি আর ওপি সমবয়সী, তারা নিনির প্রতি অতি উৎসুক। অপরদিকে অধিক উপকার, অপরদিকে অধিক উপকার অনু দূরে, অপরদিকে অনু দূরে গেলে পরিশেষে বা অবশেষে, বিপ্রদাস, পরিশেষে অনু দূরে গেলে, পরিশেষে বা অবশেষে বিপ্রদাস পরাজয় মেনে নেই, বিপ্রদাস পরাজয় মেনে নেই। আচ্ছা, দেখেন আমি এখানে যে একটা শর্টকাট টেকনিক বা কৌশল যেটাই বলেন না কেন, মানে অগোছালো জিনিসগুলোকে টেকনিকের মাধ্যমে আমরা গুছিয়েছি, সেটা হচ্ছে
যে ওবি আর ওপি সমবয়সী, তারা নিনির প্রতি অতি উৎসুক, অপরদিকে অধিক উপকার, অনু দূরে গেলে পরিশেষে বা অবশেষে বিপ্রদাস পরাজয় মেনে নেয়। তার মানে এখানে কি কি উপসর্গ থাকতে পারে দেখেন, ওবি আছে একটা, আ আছে একটা, ওপি আছে একটা, সম আছে একটা, তারা নির আছে একটা, নিনির প্রতি আছে, অধি আছে, খালি যন্ত্রস আছে, উৎসুক, অপর দিকে মানে এখানে অপ আছে দিকে, অপর দিকে অধিকের মধ্যে অধি আছে, উপকার উপ আছে, তারপর হচ্ছে অনু আছে, দূর আছে, গেলে পরিশেষে এখানে শুধু পরি আছে, অবশেষে শুধু অব আছে, বিপ্র আছে, পয়রফলা আছে, বিপ্রদাস পরাজয় মানে পরা আছে, মেনে নেই, এতটুকুই। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা 20টি উপসর্গ আপনারা যদি আপনাদের বের করতে হয়, স্কেলটা কোথায় দেখেন, সেটা আপনাকে কিভাবে বের করবেন কিংবা মনে রাখতে পারবেন দেখেন। ওবি আ, ওবি আর ওপি সমবয়সী, ওবি আর ওপি সমবয়সী, তারা নিনির প্রতি নির প্রতি অতি উৎসুক, নিনির প্রতি অধিক, নিনির প্রতি আচ্ছা অধি, এটা অধি লিখেছি, এটা অধি হবে না, এটা অতি হবে, নিনির প্রতি অতি উৎসুক, নিনির প্রতি অতি উৎসুক, নিনির প্রতি অতি উৎসুক। তারপর হচ্ছে অপর দিকে অধিক উপকার, তাহলে অধিক উপকার, তাহলে উপকার, অধিক উপকার, অনু দূরে গেলে অবশেষে বা পরিশেষে, বিপ্রদাস পরাজয় মেনে নেই। আচ্ছা দেখেন, এখন আমরা যদি এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এখান থেকে দেখেন ওবি 1 নাম্বার হচ্ছে 1, আ হচ্ছে 2, ওপি হচ্ছে 3, সম হচ্ছে 4, নি হচ্ছে 5, নির হচ্ছে আপনার 6, 7 হচ্ছে আপনার প্রতি, 8 হচ্ছে আপনার অতি, 9 হচ্ছে আপনার উৎসু, আর 10 হচ্ছে আপনার সু, 11 নাম্বার হচ্ছে নাম্বার 12 হচ্ছে অধি, নাম্বার 13 হচ্ছে নাম্বার 14 হচ্ছে অনু, নাম্বার 15 হচ্ছে আপনার ধূর, নাম্বার 16 হচ্ছে নাম্বার 17 হচ্ছে আপনার পরি, নাম্বার 18 হচ্ছে বি, নাম্বার 19 হচ্ছে নাম্বার 20 হচ্ছে পরা। দেখেন সবাই ক্লিয়ার কিনা কিংবা টেকনিকটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে কষ্ট করে একটু জানান, সবাই একটু কমেন্টে জানান আসলে টেকনিকটি ক্লিয়ার হয়েছে, এই টেকনিক কেমন হয়েছে। আর সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে এত কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, তো এখানে আমরা যদি শেয়ার চাই আপনারা হয়তো বা মন খারাপ করতেই পারেন, তারপরও নির্লজ্জ হয়ে বলছি যদি আপনারা শেয়ার দেন তাহলে হয়তোবা আমাদের এই ক্লাসটি সারা বাংলায় ছড়িয়ে যেতে পারে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে। তো আশা করি যে সকল ভাই বোন যদি 2টি করে শেয়ার দেন, এখানে 40টি শেয়ার হওয়ার কথা, তো আশা করি সকল ভাই বোন 1টি 2টি করে শেয়ার দেন।
আপনাদের শেয়ারের অপেক্ষা রইলাম। আর কেমন লাগছে ক্লাসটা, যদি ভালো লেগে থাকে সবাই আলহামদুলিল্লাহ লেখেন, সবাই একটু আলহামদুলিল্লাহ লেখেন। আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনি সওয়াবও পাবেন, আর ইনশাল্লাহ হয়তোবা কমেন্টও ক্লিয়ার হতে পারবো যে আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা অবশ্যই চাচ্ছি যেন আপনাদের ক্লাসটা যেন মনের মতো করে নিতে পারি ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ খুব ভালো, আলহামদুলিল্লাহ। মৌ লিখেছেন কি ক্লিয়ার, আলপনা, নিশাত, আখি, মৌ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ। তো সকলেই বুঝতে পারছেন আশা করি। আর সেই সাপেক্ষে আরেকটা কথা হচ্ছে যে আপনারা সবাই একটু করে 2টি করে শেয়ার যদি করে দেন তাহলে হয়তো বা এখানে 40-50টি শেয়ার হওয়ার কথা। আলপনা লিখেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, তো সকলেই আশা করি যে আপনারা অবশ্যই টেকনিকটা বুঝতে পারছেন। তারপরও আমি একটি শেষ ফিনিশিং দেব, সেটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার 20টি। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো যে ওবি আর ওপি হচ্ছে সমবয়সী, ওবি আর ওপি হচ্ছে সমবয়সী, তারা নিনির প্রতি অতি উৎসুক, অপরদিকে অধিক উপকার। আচ্ছা, দূরে গেলে পরিশেষে বা অবশেষে বিপ্রদাস পরাজয় মেনে নেই। এখানে আমি এখানে নাম্বারিং করে দেখিয়েছি যে ওবি হচ্ছে 1 নাম্বার, ওবি ওপি সমবয়সী, নিনির প্রতি অতি উৎসুক, অপরদিকে অধিক উপকার, দূরে গেলে অবশেষে বা পরিশেষে বিপ্রদাস পরাজয় মেনে নেই। এটা হচ্ছে আপনার তৎসম বা সংস্কৃত উপসর্গ। এখানে তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার 20টি। এই 20টি আপনি যদি মনে রাখতে পারেন, আশা করি এর চেয়ে সহজ কৌশল আপনি পাবেন না। তো মনে রাখার জন্য আপনাকে খুব শর্টকাট একটা কৌশলে আমরা তৈরি করেছি ইনশাল্লাহ। আশা করি আপনি উপকৃত হতে পারবেন, এবং আপনি যখন এক্সারসাইজ করবেন আপনি দেখতে পারবেন আসলে কী পরিমাণ আপনার ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তাহলে আমরা তৎসম উপসর্গ শেষ করলাম। আচ্ছা, তৎসম উপসর্গ শেষ হলো। তো এখন বিদেশি উপসর্গ। তো বিদেশি উপসর্গ হচ্ছে, আমি আগে বলেছিলাম বিদেশি উপসর্গ হচ্ছে আপনার অনির্ণীয়। বিদেশি উপসর্গ হচ্ছে আপনার অনির্ণীয়। এটা পরীক্ষাতে আসছে। বিদেশি উপসর্গ কতটি? অনির্ণীয়, মানে বিদেশি উপসর্গ আপনার নির্ণয় করার মতো নয়। বিদেশি উপসর্গ অনেকগুলো, এই জন্য বিদেশি উপসর্গ হচ্ছে অনির্ণীয়। আচ্ছা, এখন বিদেশি উপসর্গের মধ্যে যেমন আছে আরবি উপসর্গ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। আরবি উপসর্গ হচ্ছে আপনার 4টি। কি কি? সেটা হচ্ছে আম, খাস, লাগর। এই 4টি হচ্ছে আপনার আরবি উপসর্গ। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আম, খাস, লাগর, যে এখানে কি কি আসতে পারে, যেমন উপসর্গ, অর্থ, আরেকটা হচ্ছে আপনার উপসর্গ এবং অর্থ। কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন এবং শব্দ যদি আমরা ব্যবহার করি, কি কি উপসর্গ হতে পারে। উপসর্গ যেমন আম আছে, আম, এখানে আম উপসর্গটি আপনার সাধারণ অর্থে ব্যবহৃত হবে। সাধারণ অর্থে ব্যবহৃত হবে, যেমন আম দরবার আছে। তারপরে আম মুস্তার, আম দরবার, আম মুস্তার। তারপর হচ্ছে আম শেষ হলো। তারপর হচ্ছে খাস শব্দটি আপনার বিশেষ হিসেবে ব্যবহৃত হবে, বিশেষ অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা, খাস কি হতে পারে, যেমন খাস মহল, খাস কামরা, খাস
খাসমহল, খাস কামরা, খাস দরবার, খাস দরবার, খাসমহল, খাস কামরা, খাস দরবার, খাস খবর হতে পারে, খাস খবর, খাস খবর। আচ্ছা দেখেন, আচ্ছা আমি সম্পূর্ণ লিখে শেষ করি। আম খাস লাগর, লা অর্থ হচ্ছে না, লা একটি আরবি শব্দ, লা আরবি শব্দ, লা অর্থ হচ্ছে না, লা অর্থ হচ্ছে কি না, তার মানে কি হতে পারে, লা ওয়ারিশ, লা ওয়ারিশ, ওয়ারিশ, লা ওয়ারিশ। তার হচ্ছে আপনার লাপাত্তা হতে পারে, লাপাত্তা, লা ওয়ারিশ, লাপাত্তা হতে পারে। আম খাস লাগর, গতে হচ্ছে আপনার গড় অর্থটি আপনার অভাব হিসেবে ব্যবহৃত হবে, গড় অর্থ হচ্ছে অভাব হিসেবে ব্যবহৃত, যেমন গরমিল, গরমিল, গরমিল হতে পারে, গড় হাজির হতে পারে, গড় হাজির হিসেবে ব্যবহৃত। আচ্ছা দেখেন, আমি এখানে লিখেছি আরবি উপসর্গ হচ্ছে কয়টি, 4টি। আরবি উপসর্গ কয়টি, 4টি। কি কি, আম খাস লাগর, আম খাস লাগর। তার মানে এখন উপসর্গ অর্থ এবং শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে আম, আম শব্দটি, আম উপসর্গটি, যেহেতু উপসর্গটি হচ্ছে শব্দের শুরুতে বসে বা প্রথমে বসে, তার মানে আম অর্থটি সাধারণত ব্যবহৃত হবে, যেমন আম দরবার, আম দরবার। এখানে দেখেন এই যে দরবার, দরবারের আগে আম বসেছে, তার মানে আম হচ্ছে একটি আরবি উপসর্গ। তারপর হচ্ছে আম মুস্তার, এই আম উপসর্গটি হচ্ছে আপনার আরবি উপসর্গ। তারপর খাস, খাস শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আছে কি খাসমহল, মহলের সামনে কি আছে, খাস আছে, খাসমহল, খাসমহল হচ্ছে আপনার একটি আরবি শব্দ, এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কামরা, খাস কামরা, এখানে খাস কামরা। তারপর হচ্ছে আপনার খাস দরবার, দরবারের আগে খাস আছে। তারপর খাস খবর, খবরের আগে খাস আছে। অর্থাৎ যে সমস্ত শব্দের শুরুতে খাস থাকবে, সে সকল শব্দ যদি বলা হয় যে খাসমহল কোন শব্দ, খাসমহলটি হচ্ছে আপনার আরবি শব্দ। যদি প্রশ্ন করা হয় খাসমহল কী অর্থে ব্যবহৃত হয়, তাহলে অ্যান্সার হবে কি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আপনার লা, লা অর্থ হচ্ছে কি না। যেমন আমরা যদি একটু আপনাদের ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন, আমরা লা আসলে এটা আরবি শব্দ কীরকম, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত আমরা কারো, আল্লাহ ব্যতীত আর কেউ ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কেউ আমাদের ইলাহ নেই। তাহলে এখানে লা অর্থ কী দাঁড়াইছে, না অর্থ, না দাঁড়িয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কেউ নেই। তদ্রূপ এখানে লা অর্থ হচ্ছে কি না, এটা হচ্ছে একটা আরবি শব্দ, লা অর্থ হচ্ছে কি না। যেমন লা ওয়ারিশ মানে কি, ওয়ারিশ নাইজার, সেটা হচ্ছে কি লা ওয়ারিশ। যেমন ভাইরা বোনদেরকে আমরা কি করি, ঠকাই, হ্যাঁ, যেমন লা ওয়ারিশ মানে লা ওয়ারিশ বানাই দেয়, মানে তার ওয়ারিশ নেই, বোনের ওয়ারিশ দেয় না ভাইরা, এরকম হয়ে যায় আর কি মাঝে মাঝে। যেমন লা ওয়ারিশ, এখানে ওয়ারিশ নিয়ে বোঝানো হচ্ছে লাপাত্তা। লাপাত্তা মানে কি, সে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানে সে স্থির নয় আর কি, এরকম লাপাত্তা একটা জীবনযাপন, তার মানে জীবনে কোনো মূল্যায়ন নাই, তাহলে লাপাত্তা। এখানে লাপাত্তা হচ্ছে, লা অর্থ হচ্ছে না হিসেবে ব্যবহৃত হচ্ছে। তেমন গড়, তো গড় হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হবে। যেমন আমরা উপসর্গের মধ্যে শিখছি, সরি সমাজের মধ্যে যদি পড়েছিলাম যে নি সমান সমান অভাব অর্থে ব্যবহৃত হয়েছিল, মনে আছে, অব্যয় ভাব সমাজ। তদ্রূপ এখানে দেখেন গড়মিল মানে কি, মিলের অভাব, গড় হাজির মানে হলো হাজিরার অভাব। তো এখন আমি বলেছিলাম যে সমস্ত শব্দের শেষে অভাব থাকবে, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তার মানে এখানে এই উপসর্গটা আপনার সমাজেরও কাজ করবে, অব্যয় আপনার এখানে উপসর্গ হিসেবে কাজ করে। যেমন তাহলে কী কী শিখলাম, গড় সমান সমান কি, অভাব, গড় শব্দটি এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন গড় মিল, মিলের অভাব, গড় হাজিরা, তাই হাজিরার অভাব। তাহলে এই সমস্ত যে উপসর্গগুলো দেখছেন যে এখানে 4টি উপসর্গ আমরা বোর্ডে লিখেছি, এই উপসর্গটি হচ্ছে আপনার আরবি উপসর্গ। ধন্যবাদ। তারপর হচ্ছে আপনার আরও 4টি উপসর্গ আছে, কার একটা বলেন তো দেখি, 4টি উপসর্গ আর কার 4টি উপসর্গ রয়েছে বলেন তো, সবাই কমেন্টে লিখেন, আর 4টি উপসর্গ কার থাকতে পারে। 4টি উপসর্গ, আর 4টি উপসর্গ রয়েছে আপনার ইংরেজির,
ইংরেজি উপসর্গ হচ্ছে আপনার 4টি। ইংরেজি উপসর্গ হচ্ছে আপনার 4টি। ইংরেজি উপসর্গ হচ্ছে আপনার 4টি। আরবি উপসর্গ 4টি। আরবি ইংরেজি সবগুলা উপসর্গটি 4টি। যেমন কি কি আছে? আরবি ইংরেজি উপসর্গ আছে মধ্যে হাফ, ফুল, হাফ ফুল, তার হচ্ছে হেড শাপ, হাফ ফুল, হেড শাপ। এখানে যে আমি এখানে লিখেছি যে ইংরেজি উপসর্গ হচ্ছে 4টি, আরবি উপসর্গ 4টি, ইংরেজি উপসর্গ হচ্ছে 4টি। তাহলে এই ইংরেজি উপসর্গ 4টি কি? হাফ, ফুল, হেড শাপ। এটি মনে রাখবেন, হাফ, ফুল, হেড শাপ দিয়ে। যেমন হাফ শার্ট, ফুল শার্ট, হেড সাহেব মানে হেড স্যার, সাব রেজিস্টার, এই শব্দগুলা সবগুলা মানে যদি শুরুতে থাকে, এই 4টি শব্দ যদি শুরুতে থাকে সেটা আপনি মনে রাখবেন, এটি হচ্ছে আপনার ইংরেজি উপসর্গ। অর্থাৎ ইংরেজি উপসর্গ হচ্ছে আপনার 4টি। আর বাকি সব উপসর্গ হচ্ছে আপনার ফার্সি। বাকি যেটি আপনি জানবেন না, এটা আপনার মনে রাখার প্রয়োজন নেই। বাকি উপসর্গ হলো ফার্সি। বাকি উপসর্গ হচ্ছে আপনি ফার্সি। এটি মুখস্থ না করলেও চলবে, কারণ আপনি যদি উপসর্গের মধ্যে কী কী জানেন, খাঁটি বাংলা উপসর্গ জানেন, তৎসম বা সংস্কৃত উপসর্গ জানেন, আর বিদেশি উপসর্গের মধ্যে আরবি জানেন, ইংরেজি জানেন, তো আর থাকতেছে শুধু ফার্সিটা। আপনার এই সমস্ত সকল উপসর্গ যদি জানা থাকে, আপনি যেটা অ্যান্সার পাবেন না সেটাই আপনারা ফার্সি উপসর্গ, যেটা আপনি অ্যান্সার পাবেন না সেটাই আপনার ফার্সি উপসর্গ হবে। অর্থাৎ এই শব্দটা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বললেই চলে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তারপর দেখেন, আমি কিছু উপসর্গে আমরা যদি ক্ল্যারিফাই করি শব্দ, তারপর হচ্ছে আপনার উপসর্গ, শব্দ, উপসর্গ, আর হচ্ছে আপনার অর্থ হিসেবে ব্যবহার করি। যেমন শব্দ কি কি থাকতে পারে, যেমন আছে অচেনা, অজানা, অচিন, অনাবৃষ্টি, অনাসৃষ্টি, তারপর হচ্ছে আপনার অবিশ্বাস, বিশ্বাস। তো দেখেন এখানে সবগুলো শব্দের উপসর্গ কি আছে? সরীয় আছে। তার মানে এর উপসর্গ হচ্ছে আপনার সরীয়, শব্দের সরীয়। আর অর্থ আপনার নয়ার্থক হিসেবে ব্যবহৃত হয়। বেশি ক্ষেত্রে নয়ার্থক ব্যবহৃত হয়, নয়ার্থক কিংবা অভাব অর্থে ব্যবহৃত হবে। অভাব বেশি, আপনার নয়ার্থকটা বেশি গ্র্যান্টেড, নয়ার্থক না থাকলে আপনার অভাবটা গ্র্যান্টেড। আচ্ছা দেখেন, যদি আপনাকে এটিকে যদি আপনার ব্যাস বাক্য করতে পারে, যেমন অচেনা মানে কি? চেনার অভাব। মানে অচেনা মানে কি? সে চেনা না লোকটাকে। তার মানে কি? অচেনা হচ্ছে চেনার অভাব। তার মানে কি আছে এখানে? অভাব আসতেছে। তার মানে এখানে অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। অজানা তার মানে কি? জানার অভাব। অবিশ্বাস, বিশ্বাসের অভাব। অচিন, চিনের অভাব। তারপর হচ্ছে অনাসৃষ্টি, সৃষ্টির অভাব। অবিশ্বাস, বিশ্বাসের অভাব। অজানা, জানার অভাব। তার মানে আমি যদি এটাকে ব্যাস বাক্য করি তাহলে কি সবশেষে কি আসতেছে? অভাব আসতেছে। তার মানে এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে নয়ার্থক অর্থে কেন ব্যবহৃত? আচ্ছা দেখেন, অচেনা, অজানা, অচিন, অনাবৃষ্টি, অনাসৃষ্টি, অবিশ্বাস সবগুলা ক্ষেত্রে দেখেন একটা নাবোধক একটা শব্দ আছে পাইতেছেন। যেন অচেনা মানে আপনি চিনেন না। আপনি কি চিনেন না? তাহলে কি এটা নেতিবাচক শব্দকে প্রকাশ করছে। যে অজানা মানে কি? আপনি জানেন না। যেটা আপনি জানেন না সেটা কি? আপনার নাবোধক শব্দ। আমি বললাম যে ধরেন এক্সাম্পল স্বরূপ, মনি স্যারের বাড়িটা কোথায়? আপনি চিনেন না। আপনি কি বলবেন? আমি চিনি না। তার মানে কি এখানে কি আপনার কাছ থেকে কি আপনি নাবোধক শব্দটা উচ্চারিত পেলাম না? আর যদি বলি যে মনি স্যারের বাড়ি কোথায়, বলবেন যে ওইখানে। আপনি ইয়েতে যান, শেরপুর থেকে 10 কিলোমিটার দূরে
আপনার কুসুমহাটিতে আপনার গেলে মনি স্যারের বাড়িতে পাবেন, কৃষ্ণপুর এলাকা, গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর। তো এখানে এই যে লোকেশনটা যে আপনি দিলেন, এখানে কি কোনো নাবোধক শব্দ এখানে জড়িত হয়েছে? অবশ্যই না। আমি যদি বলি যে মনি স্যারের বাড়ি কোথায়, আপনি যদি বলেন যে আমি জানি না, তার মানে এখানে কি হাবোধক কোনো শব্দ আসছে? অবশ্যই না। এই জন্য এখানে নয়ার্থক কিংবা অভাব অর্থে প্রকাশ পাবে। এটা হচ্ছে আপনার যদি শব্দের উপসর্গ হিসেবে অ থাকে, যে কী কী থাকে? অচেনা, অজানা, অচিন, অনাবৃষ্টি, অনাসৃষ্টি, অবিশ্বাস, উপসর্গ হিসেবে অ থাকে এবং অর্থটা কি নয়ার্থক কিংবা অভাব অর্থে আপনার প্রকাশ পাবে। যেমন আরেকটা এক্সাম্পল দেই, যেমন আপনার আছে শব্দ আছে, কি কি আছে? যেমন হাবাত, হাবাত, হাগর। তাহলে উপসর্গ হিসেবে আমরা কি পেলাম? এখানে একটি করে হা পেলাম, তার মানে উপসর্গ হচ্ছে আপনার হা। হা উপসর্গ, তার মানে হা উপসর্গ এখানে কি এই অর্থ কি প্রকাশ পাবে? এটাও আপনার অভাব অর্থে প্রকাশ পাবে। অবশ্যই যদি আপনারা আমার সমাস ক্লাসটা করে থাকেন, আমি সমাস ক্লাসটা খুব সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। যেমন হা বাত আছে, যে হা বাত, তাহলে এই ব্যাস বাক্যটা কী হবে? নিশ্চয়ই আপনারা বলবেন যে বাতের অভাব। হাবাত মানে বাতের অভাব। তাহলে দেখেন তো এখানে অভাব একটা শব্দ উচ্চারিত হয়েছে কিনা। তারপর হচ্ছে যেমন হাগর আছে, হা গড়, তার মানে হচ্ছে ঘরের অভাব, ঘরের অভাব। তার মানে দেখেন আমি কি বলেছি, যে উপসর্গরা যদি শব্দটা কি থাকে, হা বাত কিংবা হাগর থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি হা হচ্ছে একটা উপসর্গ। তাহলে এর অর্থটা কি প্রকাশ পাচ্ছে? এই অর্থটা আপনার অভাব প্রকাশ পাচ্ছে। যেমন হা বাত, বাতের অভাব, হাগর ঘরের অভাব, তাহলে সব জায়গায় কি আছে? একটা করে অভাব রয়েছে, এই জন্য অভাব অর্থটি প্রকাশ পাবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরও কিছু এক্সাম্পল আপনাদের ক্ল্যারিফাই করাবো। যেমন অসমূর্খ, অসমূর্খ, অস্পুকুর, অসমূর্খ, অস্পুকুর, অস্পারাগা, অস্পারাগা। এখানে দেখেন সবগুলা ক্ষেত্রে কি আছে? আমার উপসর্গ হিসেবে অজ আছে। কি আছে? অজ আছে। তাহলে অসমূর্খ, অস্পুকুর, অস্পারাগা, এখানে যে সকল শব্দটা আছে তার মানে এখানে হচ্ছে নিতান্ত মন্দ, নিতান্ত নিতান্ত মন্দ কিংবা প্রতন্ত হিসেবে ব্যবহৃত হতে পারে, প্রতন্ত হিসেবে ব্যবহৃত হতে পারে। অস্পারাগা মানে এখানে দেখেন অসমূর্খ, অস্পুকুর, অস্পারাগা, এখানে আপনার হ্যায় করা হচ্ছে। এইগুলো শব্দের অর্থ, সবগুলো অর্থ কি হচ্ছে? আপনার হ্যায় করা হচ্ছে, একজনকে হ্যায় করা হচ্ছে, হ্যায় বা নিচু করা, হ্যাঁ বা নিচু করা অর্থে ব্যবহৃত হচ্ছে। দেখেন যে অসমূর্খ, অসমূর্খ মানে কি? যিনি কোনো নিজে নামটাও লিখতে পারে না, তাকে অসমূর্খ বলা হয়। যেন শুধু সিগনেচার দিতে পারে, টিপ দিতে পারে, এরকম মানুষকে অসমূর্খ বলা হয়। তারপর হচ্ছে অস্পুকুর, অস্পুকুর মানে একটা বড় পুকুর, যেখানে কোনো গুছালো কোনো পুকুর না। দেখেন এই পুকুরটা কোনো পুকুর না, মানে পাগার হিসেবে ব্যবহার করা হয় গ্রামের ভাষায়, যে এখানে ময়লা ফালাইছে, এখানে আপনার দূষিত আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে, কলকারখানার বায়ু ধোয়া, ময়লা আবর্জনা এখানে ভরে গেছে, সেখানে মানুষ গোসল করে, সেখানে গরু ধোয়া, এরকম একটা জায়গাটি হলো অস্পুকুর বলা হয়। অস্পারাগা মানে, অস্পারাগা মানে একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানে আপনার এই সমাজে এখন পর্যন্ত বিদ্যুৎ যায়নি, কিংবা রাস্তাঘাট হয়নি, কিংবা সেই এলাকার মানুষ মূর্খ, পড়াশোনার দিকে অনেক পিছিয়ে আছে, এরকম জায়গাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ অসমূর্খ, অস্পুকুর, অস্পারাগা, এখানে উপসর্গ হিসেবে আছে কি আপনার অস রয়েছে, এর অর্থ নিতান্ত মন্দ কিংবা প্রতন্তকে বোঝানো হচ্ছে। তার মানে এই সকল সমস্ত অংশ, এর অর্থ কি দাঁড়াচ্ছে? হ্যায় বা নিচু করা হচ্ছে, এই সমাজটাকে নিচু করা হচ্ছে, সেই মানুষটাকে নিচু করা হচ্ছে, এরকম কিছু বোঝানো হচ্ছে। তার মানে অস্পুকুর, অস্পারাগা এবং অসমূর্খ, অস উপসর্গটি নিতান্ত মন্দ কিংবা প্রতন্ত হিসেবে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন কিনা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে বুঝতে পারছেন কিনা আসলে আমি তো আপনাদের কমেন্টে নিচ্ছি না। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানান বুঝতে পারতেছেন কিনা।
সবাই দয়া করে একটু কমেন্টে জানান তো যে বুঝতে পারতেছেন কিনা। সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান। আশা করি আপনারা বোঝার কথা, তারপরেও যদি না বুঝে থাকেন কিংবা কোনো প্রকার কনফিউজ থেকে থাকে আপনারা অবশ্যই জানাতে পারেন, সমস্যা নাই, সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, সবাই একটু যদি আপনারা বুঝে থাকেন সবাই একটু ক্লিয়ার লিখবেন, আশা করি ইনশাল্লাহ। তে রূপসী বাংলা লিখে ফেলেছেন ক্লিয়ার। রাত্রি, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ রাত্রি আপনাকে। রূপসী বাংলা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আর কি কারো ক্লিয়ার হয়নি নাকি? আমি একটানা ক্লাস নিচ্ছিলাম, আপনারা দেখতে পারতেছিলাম না আপনারা কতজন বুঝতে পারতেছেন কিনা। তো আশা করি আপনাদের বোঝার কথা। যাই হোক, আমরা আবারও সামনের দিকে আগাবো ইনশাল্লাহ, আমরা ক্লাসের দিকে আগাবো। তারপরে যেমন দেখেন শব্দ আর কি কি শব্দ থাকতে পারে, যেমন আমরা যদি এখানে আলোচনা করি, কলমে কালি সমস্যা দিচ্ছে কেন? যেমন হচ্ছে আকারা, আকারা, আদুয়া, আলোনি। আচ্ছা, এই সমস্ত শব্দের পর দেখেন এখানে আমরা একটা করে উপসর্গ পাচ্ছি, কি সরায়া পাচ্ছি, সরায়া উপসর্গ পাচ্ছি। এই উপসর্গ অর্থ কি দাঁড়ায় আছে দেখেন তো, যে আকারা, আদুয়া, আলোনি, এখানে এই অর্থটি আপনার অভাব অর্থেও প্রকাশিত হবে। যেমন কীরকম হতে পারে, যেমন আকারা, কারার অভাব, আদুয়া, ধোয়ার অভাব, আলোনি, লুনের অভাব। মানে লুন মানে কি, এখানে লবণকে বোঝানো হচ্ছে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা লবণকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে যদি আপনি ব্যাস বাক্য করেন, তাহলে ব্যাস বাক্য করলে আপনি কি কি পাবেন? আকারা, মানে আকারা হচ্ছে দান, দানের মধ্যে চাউল রয়েছে, চাউলের ভিতরে যে দানটা থাকে সেটা হচ্ছে আকারা, মানে কারা হয়নি দানটি, চাউলটি কারা হয়নি, এরকম। আপনারা বিশেষ করে যারা মেয়েরা আছেন তারা বেশি বুঝেন যে দান বা চাউল কারা হয়েছে কিনা। তো আকারা হচ্ছে কারার অভাব, আলুনি হচ্ছে লুনের অভাব, মানে লুন মানে লবণের অভাব, আর একটা হচ্ছে কি আধুয়া, মানে ধোয়ার অভাব, এরকম কোনো কিছু শব্দ। তার মানে সমস্ত মানে ব্যাস বাক্যের শেষে আমরা কি একটা অভাব শব্দ পাচ্ছি, অর্থাৎ এই অর্থটা অভাব অর্থেই বিশেষায়িত করবে। তা আকারা, আদুয়া, আলোনি উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হবে। আর কি কি হতে পারে, যেমন কদবেল, কদর্থ, কদবেল, কদর্থ, বা কদাকার, তো এখানে কদবেল, কদাকার, কদার্থ, এখানে সবগুলো শব্দের কত উপসর্গটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে, নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। দেখেন কদবেল, আচ্ছা কদবেল বলতে কি বোঝানো হচ্ছে আপনারা একটু বুঝে নেন। কদবেল হচ্ছে যে বেল থেকে অনেক ছোট, মানে একদম ছোট বেল আর কি, যেটাকে বলা হয় একদম কুমলা, মানে একদম কুমলা এবং কি সেটা ছোট, যেটা খাওয়ার যোগ্য না, সেটাকে কদবেল। তো একজন মানুষকে যদি আমি কি বলি যে আমাকে একটা বেল দিবেন, সে যদি আমাকে ছোট্ট একটা বেল দেয় যেটা খাওয়ার যোগ্য না, হ্যাঁ, আমরা গ্রামের ভাষায় বলি সেটা কুমলা, অর্থাৎ এরকম যেটা যে বেলটা পাকেনি কিংবা বাতি হয়নি কিংবা যেটা খাওয়ার যোগ্য না, অযোগ্য, সেই বেলটা যদি কেউ আমাকে দেয়, সে কি ভালো কাজ করলো? অবশ্যই না, এটা নিন্দনীয় একটা কাজ করেছেন। তার মানে এই কদবেল হচ্ছে আপনার একটা নিন্দনীয় কাজ। কদবেল, কদর্থ কিংবা কদাকার, আমরা সমাসের মধ্যে পড়েছিলাম, কদাকার মানে কি কুজে আকার,
এতে কি সব কর্মধারয় সমাজ ছিল, তাই না? কদর্থ এটা কর্মধারয় সমাজ, কদবেল এটাও কর্মধারয় সমাজের মধ্যেই পড়ে। অর্থাৎ এখানে কদাকার, কদর্থ এবং কদাকার, কদবেল, কদর্থ, এখানে কদ শব্দটি আপনার নিন্দিত অর্থে প্রকাশ পেয়েছে। এখানে কি প্রকাশ পেয়েছে? নিন্দিত অর্থে প্রকাশ পেয়েছে। তারপর যদি আমরা আরও এক্সাম্পল ক্লিয়ারিফাই করি, সেটা হতে পারে কীরকম হতে পারে, যেমন থাকতে পারে স্বরাজ, 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 সরব, সঠিক, স্বরাজ, সরস, সঠিক, সজুর, সজুর, স্বরাজ, সরব, সঠিক, সজুর। তারপর হচ্ছে আপনার সুকাজ থাকতে পারে, সপাট থাকতে পারে, সপাট। তো এই সমস্ত শব্দে আপনার উপসর্গ কি আছে? প্রথম অক্ষর কি আছে? যন্তাস আছে, যন্তাস আছে। তার মানে এই এখানে অর্থ কি দাঁড়াবে? এখানে অর্থ দাঁড়াবে আপনার সঙ্গে, সঙ্গে। আচ্ছা, তারপরে আরেকটা দিই, তাহলে হয়তো আপনাদের একটু ক্লিয়ার হবে। যেমন আরেকটা যদি দিই, ব্যাখ্যা করতে সহজ হবে। সুনজর, সুখবর, সুনজর, সুখবর, সুদিন, 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 সুনাম, সুকাস, সুকাস, এরকম আর কি যত প্রকার শব্দ দেখবেন। দেখেন প্রথম আমার উপসর্গ কি আছে? যন্ত্র স রুসুকার সু আছে, যন্ত্র স রুসুকার সু আছে। অর্থাৎ এখানে আমরা উপসর্গটা পেলাম কি? যন্ত্র স রুসুকার সু। এখানে যন্ত্র স রুসুকার সু যদি পেয়ে থাকি, তাহলে এখানে অর্থটা কি দাঁড়াবে? এখানে উত্তম অর্থ দাঁড়াবে। এখানে কি উত্তম দাঁড়াবে? অর্থ দাঁড়াবে উত্তম, মানে ভালো কিছু বোঝানো হচ্ছে। আচ্ছা দেখেন, আমি অবশ্যই এই দুটো এই জন্য দিয়েছি আপনাদের ব্যাখ্যাটা সঠিক করে নেওয়ার জন্য এবং কি কৌশলটা মনে রাখার জন্য। দেখেন স্বরাজ লিখেছি, সরব লিখেছি, সঠিক, সজুর এবং সপাট। তার মানে দেখেন প্রত্যেকটা উপসর্গ হিসেবে আমি স পেয়েছি। তাহলে স যদি প্রথম অক্ষর যদি স থাকে, আমি আবার বলছি যে স্বরাজ আছে, সরব আছে, সরাব, সরব, সজুর, সঠিক, তারপরে আপনার সপাট আছে। তাহলে প্রত্যেকটা উপসর্গ আমরা কি পেয়েছি? প্রত্যেকটা উপসর্গ হিসেবে যন্তাস কি পেয়েছি। যদি যন্তাস, শুধু যন্তাস থাকে, তার এই যন্তাস উপসর্গ যন্তাস থেকে কি হয়? সঙ্গে হয়। দেখেন এখানে যদি যন্তাস থাকে, যন্তাস এখানে কি যন্তাস দ্বারাই শুরু হবে, অর্থটাও যন্তাস দ্বারাই শুরু হবে। অর্থাৎ সতে হচ্ছে সঙ্গে, সতে হচ্ছে কি সঙ্গে, যন্তাস থাকলে সঙ্গ হবে। এখানে দেখেন যে সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ। তার মানে এখানে উপসর্গ হিসেবে আমি সুকে পেয়েছি। এখানে কি পেয়েছি? একটা সু পেয়েছি। তাহলে সু মানে হচ্ছে আপনার উত্তম। সু মানে কি? একটা উত্তম। যেমন এক্সাম্পল সুনজর, সুনজর মানে কি? একটা ভালো, ভালো নজর। তার মানে ভালো নজর মানে কি? একটা উত্তম কাজ করা হয়েছে। যেমন একটা মানুষে ধরেন একজন আমার পাশের বাড়িতে একজন দরিদ্র মানুষ আছে, যিনি খেটে মানে যিনি খেটে খাওয়া মানুষ, খুব কষ্টের ভিতরে তার জীবনযাপন চলছে। তার ধরেন এক্সাম্পল শুরু, তার ঘরে খাওয়ার মতো চাউল নেই। আমি যদি সেখানে তাকে যদি এক বস্তা চাউল কিনে দেই, সেটা কি? আমি অবশ্যই একটা ভালো কাজ করলাম। তাহলে ভালো কাজ করার মানে কি? এটা অবশ্যই একটা উত্তম কাজের আমি ফায়সালা অবশ্যই পাবো ইনশাল্লাহ। তাহলে এইটাই হচ্ছে আপনার একটা, যদি একটা সু মানে হচ্ছে ভালো কিছুকে বোঝানো হচ্ছে, যে সুনজর কিংবা সুখবর, সুদিন, সুনাম, সুকাজ, এখানে সবগুলা উত্তম, উত্তম অর্থে প্রকাশ পাবে। তার মানে সু মানে হচ্ছে উত্তম, সু মানে হচ্ছে কি? উত্তম। তাহলে মানে উত্তম কোনো একটা পন্থা বা অবলম্বন, উত্তম কোনো কিছুকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে সু এবং শয়ের ভিতরে পার্থক্য। আচ্ছা, তারপরে আবার কি কি হতে পারে? যেমন অপকর্ম, 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 অপসৃষ্টি, অপকর্ম,
অপসৃষ্টি, অপসংস্কৃতি। তার মানে এখন দেখেন সবগুলো শব্দের উপসর্গ হিসেবে আমরা কি পেলাম? অপ পেলাম। তাহলে অপ যদি পেয়ে থাকি তার মানে এখানে সবগুলো হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হবে, নিন্দিত অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা দেখেন আমি একটু ব্যাখ্যা করি যে অপকর্ম, অপকর্ম মানে কি? যে কর্মটা ভালো নয়, খুব খারাপ একটা কাজ করেছে, তার মানে খারাপ কাজ যে করে তাকে কি আপনি উত্তম বলবেন? অবশ্যই না। তার মানে কি বলবেন? অবশ্যই একটা নিন্দনীয় কাজ করেছেন। তার মানে কি? অপসৃষ্টি মানে অপ্রয়োজনীয় জিনিস যাকে বলা হয়। অপসৃষ্টি মানে কি? এখানে সৃষ্টিটা না করলেও চলতো। অপসৃষ্টি তার মানে কি? এখানে একটা অপ্রয়োজনীয় জিনিসকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে কি আপনার অপসংস্কৃতি। অপসংস্কৃতি কীরকম? যেমন এক্সাম্পল স্বরূপ আপনার যে কাজটি করা প্রয়োজন ছিল না, এই অপসংস্কৃতিটা আপনি এই সমাজে করছেন। কিংবা এখানে আগের যে প্রচলনগুলো ছিল, যে আদিমকালের প্রচলনগুলো এখন পর্যন্ত সেই প্রচলন যদি থেকে থাকে, হ্যাঁ, যেমন আমাদের সমাজে অনেকগুলো অপসংস্কৃতি থাকে। কীরকম? যেমন মানুষকে মেরে ফেলছে অনাচারে, মানে এটা আসলে মানুষ বুঝতেই পারতেছে না যে একটা মানুষের জীবন যদি নিয়ে যাওয়া হয় তার বিপক্ষে কি হতে পারে। এটা হচ্ছে অপসংস্কৃতি। মানুষের সাথে ঝগড়া করলে মানে তাকে মেরে ফেলতে হবে। এটা হচ্ছে আপনার অপসংস্কৃতি, মানুষের একটা দেমাক, অহংকার। তো এটা হচ্ছে আপনার অপসংস্কৃতি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের শিক্ষিত সমাজ না গড়লে আমাদের এই দেশটা কিংবা মানুষ কিংবা ব্যক্তি হিসেবে আমরা শিক্ষিত হতে পারবো না। এগুলো হচ্ছে আপনার অপসংস্কৃতি। অর্থাৎ এই অপসংস্কৃতি হচ্ছে যেগুলা নিন্দনীয় কাজ হিসেবে আপনাকে ব্যবহৃত হবে। তাহলে অপকর্ম, অপসৃষ্টি, অপসংস্কৃতি, অপ হচ্ছে নিন্দনীয় অর্থ প্রকাশ পাবে। আচ্ছা রাখেন, থাকুক এখানে। আচ্ছা দেখেন কলমের আজকে সমস্যা দেখা দিচ্ছে কেন? পাতিহাঁস, পাতিহাঁস, পাতিলেবু, পাতিহাঁস, পাতিলেবু, পাতিনেতা, পাতিনেতা কিংবা পাতিমস্তান, পাতিমাস্তান, পাতিমাস্তান। তার মানে এই হচ্ছে আপনার পাতি শব্দটি একটা উপসর্গ। এই পাতি উপসর্গ যেহেতু আমরা পাচ্ছি, পাতি উপসর্গটি আপনি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? এখানে পাতি উপসর্গটি আপনার ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে। পাতি উপসর্গটি আপনার ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা দেখেন আমি অবশ্যই আপনাদের ব্যাখ্যা করব। অবশ্যই দেখেন পাতিহাঁস মানে কি? পাতিহাঁস মানে হচ্ছে যে হাঁসটা হচ্ছে আপনার ছোট হাঁস, এটাই কিন্তু আমরা পাতিহাঁস বলি। তার মানে পাতিহাঁস মানে কি? বড় হাঁসে যে ছোট, তার মানে কি আমরা তো অবশ্যই তাকে ছোটই বলব। অর্থাৎ এখানে ছোট বলা যাবে না, এখানে ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাতিহাঁস হচ্ছে এখানে ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত। যেমন পাতিলেবু। আচ্ছা পাতিলেবু হচ্ছে আপনার যে লেবুটা অনেক ছোট লেবু থাকে সেটাকে আপনার পাতিলেবু বলা হয়। তার হচ্ছে পাতি নেতা। আচ্ছা নেতা মানে নেতা আমরা বলি না, এখন সমাজে কিন্তু পাতি নেতার অভাব নেই। এক সময় নেতাই ছিল না, এখন পাতি নেতার অভাব নেই। তার মানে এখানে এটাই দাঁড়াচ্ছে যে পাতি নেতা হচ্ছে নেতার চেয়ে যিনি ছোট তাকে পাতি নেতা বলা হয়। তারপর হচ্ছে পাতিমস্তান। পাতিমস্তান মানে কি? তিনি মস্তানের চেয়ে ছোট। তার মানে এখানে ছোটকে ছোট বলা যাবে না, এখানে ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত হবে। তাহলে পাতি নেতা, পাতিমস্তান, পাতিলেবু, পাতি নেতা, পাতিমস্তান, পাতিহাঁস, এগুলো সবগুলা শব্দের পাতি উপসর্গে ক্ষুদ্র অর্থ হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা দেখেন তারপর হচ্ছে আপনার উপগ্রহ, উপগ্রহ,
উপজেলা, উপশহর, 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 উপসাগর, উপসাগর। এখানে উপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখেন আমরা সমাসের ভিতরে পড়েছিলাম যে তিনটা ব্যতীত উপকূল, উপনগরী, আর এটা হচ্ছে আপনার উপকূল, উপনগরী, আর আর আরেকটা ছিল মনে হয় সম্ভবত। এই তিনটা ব্যতীত, এই তিনটা উপ থাকলে আমরা সমীপে বসাতাম, আর বাকি সবগুলো কী ছিল? সদিশ ছিল। অর্থাৎ এখানে যে উপগ্রহ, এটা কিন্তু আপনার ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত হবে, এটা একমাত্র ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত হবে, এটা ক্ষুদ্র হিসেবে, সদিশ তো হবে না, এটা ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত, আর বাকি সবগুলা উপসদিশ হিসেবে ব্যবহৃত হবে। উপসাগর, উপশহর, উপজেলা, এখানে হবে জেলার সদিশ। উপশহর মানে শহরের সদিশ, উপসাগর সাগরের সদিশ। তার মানে এখানে যে সমস্ত উপশব্দগুলো আছে, আমরা যদি সমাসের ভিতরে পড়িয়েছিলাম অবশ্যই আপনারা দেখেছিলেন যে এই উপশব্দটি আপনার সদিশ হিসেবে ব্যবহৃত হয়েছিল, তদ্রুপ এখানে সদিশ হিসেবে ব্যবহৃত হবে। আর যদি সদিশ না থাকে তাহলে ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত করবে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা দাঁড়ান আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি কেন ক্ষুদ্র হিসেবে ব্যবহার করবে। যেন উপগ্রহ, তার মানে উপগ্রহ কি? গ্রহ হচ্ছে অবশ্যই ছোট, তার মানে ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। উপজেলা মানে কি? অবশ্যই জেলার চেয়ে ছোট, ছোট মানে কি? ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত থাকবে। উপশহর মানে শহরের চেয়ে, উপশহর মানে কি? শহরের চেয়ে ছোট। উপসাগর মানে কি? সাগরের চেয়ে ছোট। অর্থাৎ সবগুলা ক্ষেত্রে ব্যাস বাক্য করলে মানে ছোট একটা জিনিসকে বোঝানো হচ্ছে। এখানে যদি প্রশ্ন প্রথম প্রাধান্য দিবেন সদিশ, সদিশ যদি না থাকে তাহলে ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত হবে, সদিশ না থাকলে ক্ষুদ্র হিসেবে ব্যবহৃত হবে। আর যদি সদিশ থাকে তাহলে অ্যান্সার সদিশ হবে। অগারাম, অগাচণ্ডী, অগারাম, অগাচণ্ডীর এখানে অগা একটা উপসর্গ, অগা একটা উপসর্গ। অগা উপসর্গটি আপনার বুকা অর্থে ব্যবহৃত হচ্ছে, বুকা, অগা শব্দটি বুকা অর্থে। আচ্ছা দেখেন, অগারাম অগাচণ্ডী, অগারাম অগাচণ্ডী সরাসরি শব্দের অর্থ কি? বুকা। তার মানে অগারাম অগাচণ্ডী অর্থ বুকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। অগা হচ্ছে একটা উপসর্গ, তাহলে অগারাম, অগা, অগাচণ্ডীর অগা, এখানে সবগুলোর অর্থ কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? বুকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন আরও যদি আপনারা একটু ক্লিয়ারিফাই করি, যেমন আছে আরচুক, আরচুক, আরচুকের যে আরডা আছে, আরচুকে আর হচ্ছে আপনার বক্র হিসেবে ব্যবহৃত হবে, বক্র অর্থে ব্যবহৃত। দেখেন আরচুক, বিশেষ করে আমি এটা কেন লিখলাম, এখানে মজার একটা কাহিনী আছে। আরচুক মানে কি? বক্র চোখে মানে বাঁকা চোখে তাকানো। যেমন বিশেষ করে মেয়েরা, মানে বিশেষ করে মেয়েরা তার স্বামীর দিকে আর চোখে তাকায়, মানে বক্র চোখে তাকায়, মানে কি? একটু রাগান্বিত স্বভাব নিয়ে তাকায়। এটা মানে বোঝাচ্ছে যে তার প্রতি কি একটু অনীহার সৃষ্টি হয়েছে, কিংবা তার প্রতি একটা মানে রাগ, অভিমান, হ্যাঁ, এরকম কিছু বোঝানো হয়। তার মানে এই অগাধ, এই আরচুক হচ্ছে, আরচুকের আর শব্দটি বক্র অর্থে ব্যবহৃত হয়। মানে বক্র মানে বাঁকানো, মানে চোখটা আপনি বাঁকিয়ে দৃষ্টি দেওয়াকে আপনাকে বলা হয় বক্র। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট। আরচুক হচ্ছে আপনার, আরচুক আর উপসর্গটি বক্র অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা দেখেন আরেকটা এক্সাম্পল দিই, পরাভব, পরাভব, পরাভবের পরা, পরাভবে পরা উপসর্গটি আপনার বিপরীত অর্থে ব্যবহৃত হবে, বিপরীত, বিপরীত, বিপরীত অর্থে ব্যবহৃত হবে। দেখেন পরাভব জিনিসটা কি? পরাভব, পরাভবের এখানে কি আছে? পরা আছে, পরা হচ্ছে একটা উপসর্গ। এই পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হবে? আপনার বিপরীত অর্থে ব্যবহৃত হবে। পরাভব জিনিসটা হচ্ছে আপনার পরাজয়, পরাভব জিনিসটা হচ্ছে কি? আপনার পরাজয়। পরাভব শব্দের অর্থ হচ্ছে পরাজয়। পরাজয় কি? অবশ্যই জয়ের বিপরীত,
পরাজয় হচ্ছে কি জয়ের বিপরীত, মানে পরাজয় মানে হচ্ছে যদি আপনার পরাজয় জিনিসটা হচ্ছে যদি পরাভব জিনিসটা যদি পরাজয় হয় তার মানে অবশ্যই জয়ের বিপরীত, এখানে বিপরীত অর্থে ব্যবহৃত হবে। তারপরে একটা আছে যেমন নিখুঁত আছে, নিখুঁত, নিখুঁত, নিখুঁতের নিডা কোন অর্থে ব্যবহৃত হবে? নিখুঁতের নিটা হচ্ছে আপনার খাঁটি বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়, খাঁটি বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত। যেমন নিখুঁত, নিখুঁত মানে কি একদম বিশুদ্ধ জিনিসকে বোঝানো হচ্ছে, কিংবা আপনার বিশুদ্ধ জিনিসকে বোঝানো হচ্ছে, কিংবা খাঁটি জিনিসকে বোঝানো হচ্ছে, মানে ভালো একটা জিনিসকে বোঝানো হচ্ছে, একদম অথেন্টিক, মানে একদম 100% বিশুদ্ধ জিনিসকে বোঝানো যদি হয় তাহলে নিখুঁত, নিখুঁতের উপসর্গটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। আচ্ছা, খাঁটি বাংলা উপসর্গের আরেকটা নাম আছে, সবাই জানেন? অবশ্যই আমি শব্দতে পড়িয়েছিলাম যে খাঁটি বাংলা জিনিসটাকে, খাঁটি বাংলা উপসর্গ মানে খাঁটি বাংলা শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ। এটা খাঁটি বাংলা আরেকটা নাম হচ্ছে কি তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। আচ্ছা দেখেন, নিখুঁত, নিখুঁতের শব্দটি খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে নিখুঁত এর নিটা হচ্ছে খাঁটি বাংলা, এখানে খাঁটি বাংলা যদি না থাকে অ্যান্সার হবে কি তদ্ভব শব্দ। যেমন অধিকার, অধিকার, অধিকারের যদি অধি শব্দটা আছে, অধিকারের অধি উপসর্গটি কি হিসেবে ব্যবহৃত হবে দেখেন তো? আধিপত্য হিসেবে ব্যবহৃত হবে না? দেখেন অধিকার মানে কি, মানে আপনি কোনো জিনিসটা ছিনিয়ে নেওয়া, সেটা আপনার অধিকার, ন্যায্য। হ্যাঁ, তদ্রূপ এই অধিকারের অধি উপসর্গটি, এই অধিকারের অধি উপসর্গটি আপনার কী হিসেবে ব্যবহৃত হচ্ছে? আধিপত্য, মানে ছিনিয়ে নেওয়াকে বলা হয়। আপনার এটা জোর জবরদস্তি হতে পারে, মানে এটা আপনার অধিকার হতে পারে। অধিকার মানে কি এটা আধিপত্যকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন কিনা? তারপরে যদি আপনার যেমন আরেকটা যদি আমরা অপমান আছে, অপমান, অপমানের উপসর্গটি, অপমানের উপসর্গটি এটা আপনার বিপরীত অর্থে ব্যবহৃত হবে, বিপরীত অর্থে ব্যবহৃত হবে। দেখেন অপমান, অপমান জিনিসটা কি? অপমান জিনিসটা হচ্ছে যে আপনার এখানে অসম্মান সূচক শব্দের অর্থ প্রকাশ পাচ্ছে। এখানে অপমান মানে এখানে অসম্মানজনক শব্দ ব্যবহৃত হচ্ছে। অপমান মানে মানের চেয়ে, মান মানে কি একজন মানুষকে ইজ্জত দেওয়াকে মান বলা হয়। অপমান মানে কি এখানে তার বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হবে। মানের বিপরীত হচ্ছে আপনার অপমান, অর্থাৎ অপমানের অপশব্দটি বিপরীত অর্থে ব্যবহৃত হবে। দেখেন ক্লিয়ার কিনা? যেমন একটা এক্সাম্পল যদি দিই আমরা, নিম রাজি, নিম রাজির, নিম রাজির নিম অর্থটা কোন অর্থে ব্যবহৃত হয়? এটা আপনার কম অর্থে ব্যবহৃত হবে, কম অর্থে ব্যবহৃত। নিম রাজি, আচ্ছা নিম রাজি হচ্ছে আপনার কম অর্থে ব্যবহৃত হবে। এটা ক্ষুদ্র বা কম দুটাই হয়। তো নিম রাজি অর্থটা, এই নিম হচ্ছে একটা উপসর্গ, এই নিম উপসর্গের কম অর্থে ব্যবহৃত হবে। এটা হচ্ছে আপনার একটা অর্থ প্রকাশ পাবে। আচ্ছা এখন হ্যাঁ, পাতি শিয়াল, এখানে অনেক জোরে আপনারা কমেন্ট লিখেছেন। আমি কিছু কমেন্টের আপনাদের কমেন্ট এখন পড়ে নেব। সবুজ লিখেছেন কদরে আজকে 60টা পিস, স্যার বুঝলাম না। ও কদবেল, ও আচ্ছা কদবেল মানে হচ্ছে 60 টাকা পিস। আচ্ছা, আর সবুজ কিন্তু মাঝে মাঝে মিসাইল ছাড়ে। হ্যাঁ, মাঝে মাঝে সবুজ ক্লাস করে মাঝে মাঝে তিনি মিসাইল ছাড়েন। তো আজকেও তিনি একটা মিসাইল ছাড়ছেন, মানে কদবেল লিখতে চেয়েছিলেন তিনি। হ্যাঁ, কদবেল দাম হচ্ছে 60 টাকা করে, মানে এটা বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, যে রূপসী বাংলা লিখেছেন আলহামদুলিল্লাহ, আজ অর্থগুলোও ক্লিয়ার হলো। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি অর্থ ক্লিয়ার করে দিব, যেন আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। পাতশিয়াল, হ্যাঁ পাতশিয়ালও, পাতি শিয়ালও হতে পারে। পাতি শিয়ালও এটা আপনার ক্ষুদ্র কে বোঝানো হচ্ছে, মানে শিয়াল এসে ছোটো যিনি।
পাতিলেবুর গ্রান খুব সুন্দর, ধন্যবাদ। সারা বছরই হয়, হ্যাঁ রাইট। নিশাদ বলেছেন এই খোসাটা খেতে দারুণ। আচ্ছা ফারজানা, ম্যামও কি তাকায় নাকি? আচ্ছা আচ্ছা, ম্যাম আপনাদের নেই তো, ইনশাল্লাহ দোয়া করেন, কোনো এক সময় হয়ে যাবে আশা করি। রাত্রি রায়, স্যার কখন ক্লাস হবে? স্যার আর কতক্ষণ ক্লাস হবে এটি তো বলতে চেয়েছেন। আচ্ছা ক্লাস আর বেশি হবে না, আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ, কারণ আপনাদের ডিস্টার্ব করতে আমার আর ভালো লাগে না। আচ্ছা নিশাদ বলছেন গভীর প্রশ্ন স্যার, উত্তরটা দিয়েন কোনটা? নিশাদ কোনটা প্রশ্ন করেছেন আপনি? নিশাদ প্রশ্নটা পাচ্ছি না আমি। অনুসর্গ কখন পড়াবেন? ফারজানা হক শশী বলেছেন অনুসর্গ কখন পড়াবেন। ফারজানা আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনুসর্গ আপনাদের পড়িয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নেই, আপনাদের তার চেয়েও বেশি নেই। অনুসর্গ থেকে প্রশ্ন আসে না বললেই চলে, অনুসর্গ থেকে প্রশ্ন আসে না, শুধু একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অনুসর্গ কোথায় বসে। অনুসর্গটা অবশ্যই আপনার শব্দের শেষে বসবে, উপসর্গ শব্দের শুরুতে বসে, অনুসর্গটা শব্দের শেষে বসে বা পরে বসে। আর যদি বলা হয় যে অনুসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য কি, অনুসর্গ এবং প্রত্যয় দুইটাই শেষে বসে, কিন্তু এতে পার্থক্য আছে। অনুসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গে কি নেই? নিজস্ব কোনো অর্থ নেই, অন্যের দ্বারা প্রভাবিত হয় এরকম কিছু। আচ্ছা যাই হোক, আমরা আমাদের ক্লাস এখনই শেষ হবে ইনশাল্লাহ, আপনাদের আর কষ্ট দিব না। আশা করি যে আপনারা অনেকটুক কিছুটা হলেও আপনারা উপকৃত হতে পেরেছেন। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা সবাই আমাদের ক্লাসটি শেয়ার করবেন। অনেকজনে করেছেন, অনেকজনে করেন নাই, আজকে শেয়ার খুব কম হয়েছে। একই কথা বলতে ভালো লাগে না, আমি চেয়েছিলাম যেহেতু আজকে ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম, আজকে পবিত্র শুক্রবার ছিল, যেন সকলেই আজকে ক্লাসটি করতে পারে। অনেক ভাই বোন আছে যারা অনেক কষ্ট করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেনি, হ্যাঁ তারাও যেন কষ্টকে ভর্তি হতে পারে, এরকম একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম। যাই হোক সমস্যা নেই, আপনারা যতটুকু আমাদের ফিডব্যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমাদের ক্লাসটি কেমন লাগলো সবাই একটু যদি কমেন্টে জানাতেন তাহলে হয়তো বা আমাদের ভালো লাগতো, কারণ আপনাদের এই কমেন্টে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের এই কমেন্টগুলো আমরা আবার পোস্ট করবো ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো, আজকের এই ক্লাসটি কেমন লেগেছে, আপনারা সবাই যদি একটু কমেন্টে জানান তাহলে হয়তো বা ভালো লাগবে। আচ্ছা যাই হোক, কালকে নিশাত একটা কথা বলেছিল যে স্যার আমি প্রথমে আপনাকে একটা গজল বলতে বলেছিলাম, আমি শুনতে পারলাম না। তো নিশাত সহ আমাদের পেট বেসে যত সকল ভাই বোনেরা ভর্তি হয়েছেন, যে সকল ভাই বোনেরা ভর্তি হয়েছেন তাদের জন্য আমি একটা ইসলামী নাশিদ এই দুটি লাইন শিখেছি অনেক কষ্ট করে। তো অবশ্যই আমি আপনাদের সেই নাশিদটি অবশ্যই গিয়ে শোনাবো, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা সেই নাশিদটা আমি শোনাতে চাই। মনি স্যার এখানে আসেন। আচ্ছা মনি স্যার অনেক কাজ করতেছেন, তো আমি নাশিদটি বলি। আমি আপনাদের একটি নাশিদ শোনাবো, সেটা আমি আপনাদের এখন শোনাতে চাচ্ছি। হয়তো আমার কণ্ঠ ভালো নেই, আপনারা কেউ করবেন না, মজা নেবেন না। নাশিদটা হচ্ছে, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর
তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো বাজার আয়াস, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো বাজার আয়াস, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই ছেড়ে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আমি যতটুক আপনাদের বলে শুনিয়েছি আসলে এখানে সম্পূর্ণ শোনাতে পারিনি, আমি সম্পূর্ণ মুখস্থও করিনি। তো আসলে এই ইসলামী নাশিদটা আমার সামনে পড়েছিল, তো কালকে রাত থেকে আমি একটু চেষ্টা করেছিলাম, কয়েকবার দেখেছিলাম, তো আমি অতটুক আপনাদের শোনালাম। আসলে এটা প্রশ্ন হচ্ছে কেন শোনালাম, এটা এই জন্য শোনালাম, দেখেন আমার কণ্ঠে যখন বলে উঠেছিল যে আল্লাহকে যারা ভালোবাসে তারা কি কখনো দুঃখ কষ্টে থাকতে পারে কিনা, এটা এই জন্য বলছি যে আপনারা হতাশ হবেন না। যেহেতু জব হচ্ছে একটা লং জার্নি, এখানে জব পেতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট মুজাহাদার ছাড়া কোনো দিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনারা অবশ্যই পরিশ্রম করবেন, বেশি থেকে বেশি পরিশ্রম করবেন, তার পরবর্তী ফল হিসেবে আপনি আল্লাহর বড় ধরনের একটা রিজিকের ফায়সালা আপনাকে উপহার দেবে ইনশাল্লাহ। সকলকে ভালো থাকবেন এই আশা কামনা ব্যক্ত করে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।